এখানে আসলে মৌখিক বিষয় না, ওয়ার্কার বিষয় না। আমাকে যখন বলেছেন আমি বলেছি ঠিক আছে, আমার সাধ্য মতো যতটুকু চেষ্টা করে কাজটা আপনাদের সহযোগিতা করা যায় আমি সেটুকু করবো। কি আজব ব্যাপার, টেন্ডারে অংশ না নিয়ে ডাকসু নির্বাচনের ব্যালট ছাপানোর কাজ পেয়েছেন, নেই কোনো ওয়ার্ক অর্ডারও। তারপরও নীলক্ষেত থেকেই ছেপেছেন ৮৬,২৪৩টি ব্যালট। আপনারা ব্যালট কতগুলোর কাজ করেছেন? তিনটা কেন্দ্রে মানে আমরা ৮৬,২৪৩টা ব্যালটের কাজ করছি। আবার যে প্রতিষ্ঠানকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কাজ দিয়েছেন তারও কোনো নিবন্ধন নেই। এমআরএম কোম্পানির নামে তো নাই নাকি? নাই, এই নামে নাই। এ যেন পুরো এক গোলক ধাঁধা। তবে ধাঁধার বাধাকে অতিক্রম করাই অনুসন্ধানী সাংবাদিকের কাজ। পুরো অনুসন্ধানে টিম আন্ডারকভার মেড বাই নীলক্ষেতের পেছনের গল্প জানাবে আপনাদের। কতগুলো ব্যালট ছাপিয়েছেন জালাল সাহেবের প্রেস? প্রায় ৪৮,০০০ মালের মতো আমার বিল পাইছেন। এইটা তো বড় কাগজ দিচ্ছে, যে এরকম একটার মধ্যে দুইটা। তাইলে তো আপনার ৪৮,০০০ হ্যাঁ গুণন দেই, তাহলে আপনার আসলে হচ্ছে ৯৬,০০০। হ্যাঁ, তো ওইরকমই হবে। আপনার মোট ৯৬,০০০। হ্যাঁ, কাজটা কাজটা পাইছেন, হ্যাঁ দিয়ে পাঠান, সাংবাদিকের কাছে পাঠান, হ্যাঁ এইগুলি করতে আপনি যার কাছটা কাজটা নিছেন। তার জবানিতে উঠে আছে ছাপানো ব্যালট কাটিং হয়েছে নীলক্ষেতের আরেকটি দোকান মক্কা পেপার হাউসে। সন্ধ্যা ৭টা ৮টার দিকে এখান থেকে নিয়ে গেছে। এইখান থেকে কোথায় নিচ্ছে আর আপনি জানেন? ওই কাটিং করে। আর যে সাপ্লাইয়ের কাজ করছে উনি, ওনার নাম হলো ফেরদৌস। ওই ভিতরে জালাল নাম, প্রেসের মালিকের নাম হলো জালাল। এই দোকানটিতে কাটা হয় A4 সাইজের ব্যালট পেপার। যার মাল সে ফেরদৌস ভাই, এটা তো সেন্সিটিভ জিনিস, এই জন্য আমরা রাত্রে কাটছি ১টা থেকে ১:৩০, সকাল ৯টা বাজে আইসা লয়ে গেছে। মক্কা মূলত কতগুলো ব্যালট পেপার কাটিং এর দায়িত্ব পান? এই মেশিনে মালগুলো কাটা হয়েছে, আর মালগুলো রাখা হয়েছে এই জায়গায় ২২ রিং, আপনার ৮৮,০০০-এর মতো। নীলক্ষেত ইস্যু নিয়ে যখন তোলপাড়, তখন আরেকটি প্রতিষ্ঠানের ওপর দায় চাপিয়ে প্রেস কনফারেন্সে হাজির হন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ডক্টর নিয়াজ আহমেদ খান। ব্যস্ততার কারণে কর্তৃপক্ষকে তারা নীলক্ষেতে ব্যালট প্রিন্টিং ও কাটিংয়ের বিষয়টি জানাতে ভুলে যায় বলে তারা স্বীকার করে। এই প্রথম জাতি জানতে পারে আনজা কর্পোরেশন ছাড়াও আরও একটি প্রতিষ্ঠান ডাকসুর ব্যালট ছাপিয়েছে। এই নথিতে একটু চোখ রাখুন। তথ্য বলছে এমআরএম কোম্পানি লিমিটেড নামের একটি প্রতিষ্ঠানও ডাকসু নির্বাচনের ব্যালট পেপার ছাপানোর কাজ পেয়েছে। টিম আন্ডারকভার অনুসন্ধানী চোখ এবার এমআরএম কোম্পানি লিমিটেডের দিকে। তবে শুরুতেই ধাক্কা লাগলো যখন জানা গেল এই নামে নাকি কোনো প্রতিষ্ঠানের নিবন্ধন নেই। অর্থাৎ ঢাকা বিশ্ববিদ্যালয়ের নথিতে যে নামের একটি প্রতিষ্ঠানকে কাজ দেয়া হয়েছে সেই নামে ওই প্রতিষ্ঠানের কোনো নিবন্ধন নেই। ভূত এসে তো আর ব্যালট ছাপায়নি, তাই আসলে কি নামে আছে প্রতিষ্ঠানটি সেটা খুঁজতে আবারও নীলক্ষেতে টিম আন্ডারকভার। ওই যে সেই ব্যক্তি যিনি আদাবরে ডেলিভারি দিয়েছিলেন তার কাছ থেকে একটা উত্তর পাওয়া গেল। মালটা নেওয়া হয়েছে গাউসুল আজম মক্কা থেকে, আর যা মাল গেছিল আদাবর থানার পাশের যে বিল্ডিং ওইটার দোতলায়, ওখানে নিয়ে গেছে আমাদের ওই যে ফেরদৌস ভাই। আপনারা ডিটেলস পাইবেন আর কি, ওই অফিসে যান, আদাবর থানার আগের যে বিল্ডিং ওইটার দোতলায়। মোহিতের কথায় রাজধানীর আদাবর থানা সংলগ্ন একটি ভবনের দ্বিতীয় তলায় স্ক্রিনিং সংক্রান্ত কাজের জন্য ডেলিভারি দেওয়া হয়েছিল ডাকসুর ব্যালট পেপার। আর শুরু থেকে শেষ পর্যন্ত পুরো কাজটির তদারকি করেন ফেরদৌস ওয়াহিদ নামের এক ব্যক্তি। নির্ধারিত ঠিকানায় এমআরএম লিমিটেড নামক প্রতিষ্ঠানের কোনো সাইনবোর্ড খুঁজে পাওয়া গেল না। দ্বিতীয় তলায় যেখানে অফিসটি থাকার কথা সেটিও পাওয়া গেল বন্ধ অবস্থায়। ঠিকানা সম্পর্কে আরও নিশ্চিত হতে ব্যালট ছাপানোর তদারককারী ফেরদৌস ওয়াহিদের সঙ্গে যোগাযোগের চেষ্টা। তিনি সিরাজগঞ্জের উল্লাপাড়ার বাসিন্দা, থাকেন ঢাকায় আর কাজ করেন একটি কোচিং সেন্টারের আইটি ম্যানেজার হিসেবে। ফেরদৌসের কাছ থেকে জানতে চাওয়া হলো কোন প্রতিষ্ঠানের হয়ে নীলক্ষেতে ব্যালট ছাপানোর কাজ করেছেন তিনি। আপনাদের প্রতিষ্ঠানের নাম কি? এমআরএম ইঞ্জিনিয়ারিং লিমিটেড। আপনি এই প্রতিষ্ঠানে কি হিসেবে আছেন? আমি এই প্রতিষ্ঠানে জব করি। যেখানে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে দাবি করা হচ্ছে আনজা কর্পোরেশন লিমিটেডের সহযোগী প্রতিষ্ঠান হিসেবে কাজ পেয়েছে এমআরএম লিমিটেড নামের একটি কোম্পানি, সেখানে ফেরদৌস কেন এমআরএম ইঞ্জিনিয়ারিং এর কথা বলছেন? স্যারের যদি শুনে থাকেন ওর ভিতরে উনি বলছে কিভাবে আমাদের দিয়েছিল কাজটা। তো রাসেল ভাই মানে আমাদের যে মালিক উনি ছিলেন ওই দিন আর কি, উনি আসলে বলতে পারবে কোন স্যারের কাছে দিয়েছিলেন।
প্রশ্ন শুনে এড়িয়ে গেলেন ফেরদৌস। কথোপকথনের শেষ দিকে কৌশলে তার কাছ থেকে জানতে চাওয়া হলো এমআরএম ইঞ্জিনিয়ারিং নামক প্রতিষ্ঠানটি তাহলে কতগুলো ব্যালট পেপার ছাপানোর দায়িত্ব নেয়। ৮৩,২৪৩টা। ফেরদৌস ওয়াহিদের কথার সূত্র ধরে অন্তর্জাল জগতে এমআরএম ইঞ্জিনিয়ারিং নামক দ্বিতীয় আরেকটি প্রতিষ্ঠানের অস্তিত্ব খুঁজে পায় টিম আন্ডারকভার। কিন্তু সেখানে দেওয়া ঠিকানার সঙ্গে আদাবরের ঠিকানার কোনো মিল খুঁজে পাওয়া গেল না। ওয়েব অ্যাড্রেসের সূত্র ধরে কল্যাণপুরের শহীদ মিনার রোডে অবস্থান নিল টিম আন্ডারকভার। 24/6 ছিল আগে এই জায়গায়, এখন এখানে নাই, এখন ওই বিল্ডিংটার পিছনে যায়। 24/4 বাড়ি নম্বর। বিধিবাম নির্ধারিত ঠিকানায় এমআরএম ইঞ্জিনিয়ারিং তো নয়ই, বরং খুঁজে পাওয়া গেল এমএম ইঞ্জিনিয়ারিং নামক তৃতীয় আরেকটি প্রতিষ্ঠানের নাম সর্বস্ব সাইনবোর্ড। এ যেন কেঁচো খুঁড়তে সাপ বেরিয়ে আসার মতো অবস্থা। হ্যাঁ, বাহিরে গেছে, তারাও তো কেউ নাই মহিলারা, সেটা আবার একটু পরেশগারী মহিলা পর্দা টর্দা করে। অনুসন্ধানের এই ধাপে এখন প্রশ্ন উঠছে, আদৌ কি এই ভবনে কোনো প্রতিষ্ঠানের অস্তিত্ব রয়েছে? কিন্তু এখানে কোনো অফিসের তো কার্যক্রম দেখতেছি না। সাইনবোর্ড দিল। ইতিমধ্যে ব্যালট ছাপানোর সঙ্গে জড়িত আরেকটি প্রতিষ্ঠানকে খুঁজতে গিয়ে তৃতীয় নাম সর্বস্ব প্রতিষ্ঠানের খোঁজ পেয়েছে টিম আন্ডারকভার। প্রাথমিক অনুসন্ধান বলছে এমআরএম কোম্পানি লিমিটেড, এমআরএম ইঞ্জিনিয়ারিং আর এমএম ইঞ্জিনিয়ারিং নামক তৃতীয় নাম সর্বস্ব প্রতিষ্ঠানের মালিক আসলে একজন ব্যক্তি। তার নাম আমিনুর রহমান মিয়া ওরফে রাসেল। ফোনে পাওয়া গেল তাকে, কিন্তু ক্যামেরার সামনে কথা বলতে ভীষণ আপত্তি তার। শুরুতেই জানতে চাওয়া হলো তিনি কিভাবে যুক্ত হলেন ব্যালট ছাপানোর কাজে। আমাদের সাথে যখন কথা হয়েছে, আনজা কর্পোরেশন ছিল, ওখানে শিক্ষকদের মানে স্যারদের যারা যারা নির্বাচনের দায়িত্বে ছিলেন সবাই ছিল। আমার সঙ্গে কথা হয়েছে, ওখানেই যেদিন সব স্যাররা ছিলেন এবং আনজার 2জন না 3জন ভাই ছিলেন, ওই দিনই ওনাদের সঙ্গে কথা এবং ওদের পরিচয়, ওনাদের কাজকে সহযোগিতা করার জন্যই আসলে মূলত আমার ওখানে ইনভলভ হওয়াটা। প্রশ্ন করা হলো টেন্ডার পাওয়ার ক্ষেত্রে বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে তার প্রতিষ্ঠান নিয়মমাফিক কোনো ওয়ার্ক অর্ডার পেয়েছিল কিনা। এখানে আসলে মৌখিক বিষয় না, ওয়ার্ক অর্ডারের বিষয় না। আমাকে যখন বলেছেন আমি বলেছি ঠিক আছে, আমার সাধ্যমতো যতটুকু চেষ্টা করে কাজটা আপনাদের সহযোগিতা করা যায় আমি সেটুকু করব। অর্থাৎ কোনো ধরনের ওয়ার্ক অর্ডার ছাড়াই ডাকসুর মতো গুরুত্বপূর্ণ নির্বাচনের ব্যালট ছাপানোর দায়িত্ব পেয়েছিলেন রাসেল। কিন্তু কত টাকার বিনিময়ে এই কাজ করলেন রাসেল? প্রতি ব্যালটে কত টাকা করে আপনাদেরকে রেট দেওয়া হয়েছে? যেখানে যিনি মূল ভেন্ডর ছিলেন উনি কত টাকা বিড করেছেন সেটা আমি এখন পর্যন্ত জানি না। এ যেন একের পর এক অসঙ্গতি। ব্যালট ছাপানোর প্রায় 3 সপ্তাহ পরেও 3টি প্রতিষ্ঠানের মালিক রাসেল জানেন না ঠিক কত টাকা লাভের আশায় কাজটা করেছেন তিনি। আমি যতগুলো কাজ করেছি ওই রেশিওতেই হয়তো পেমেন্টটা আল্লাহ ভাগ্যে থাকলে পাবো, দিবেন, কিন্তু ওই পেমেন্টের অ্যামাউন্টের বিষয়টা আমি এখনো ওনার কাছ থেকে জানি নাই, অথবা স্যারদের কাছেও সেটা জিজ্ঞেস করি নাই। এটা এখনো ক্লিয়ার করা হয় নাই ভাই, সত্যি অর্থে যেটা। অর্থাৎ পুরো কাজের প্রক্রিয়াটি ছিল অনিরাপদ, অরক্ষিত আর অস্বচ্ছতায় ভরা। জানতে চাওয়া হলো নীলক্ষেতে ব্যালট ছাপানোর বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় আসলে কতটুকু অবগত ছিল। ভাই আপনাদের কি নিজস্ব প্রেস আছে? নিজস্ব প্রেস কি সবার থাকে ভাই? না, নিজস্ব আমার প্রেস নাই। আপনার যে নিজস্ব প্রেস নাই, এটা কি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানতো? সঠিকভাবে বলতে পারবো না, ওনারা জানতেন, কিন্তু এই বিষয়টা নিয়ে আসলে কথা হয় না। রাসেলের কথায় একটা বিষয় স্পষ্ট, ব্যালট ছাপানোর বিষয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের গাফিলতি ছিল। এবার একটু ভিন্ন প্রসঙ্গে কথা বলা। এমআরএম নামক প্রতিষ্ঠানের আসল ঠিকানাটি কোথায়? আমার প্রতিষ্ঠানের রেজিস্টার্ড অফিস হইল কল্যাণপুরে, আর এখানে সাইড অফিস হলো গিয়ে আদাবরে। অফিসের বাস্তব অস্তিত্ব নিয়ে প্রশ্ন করতেই রাসেল দাবি করে বসেন আদাবরের সে অফিসটিতেই নাকি রয়েছে 8টি ওএমআর স্ক্রিনিং মেশিন। ওএমআর মেশিন আছে কিনা? জি, আমার মেশিন আছে, জি, 8টা মেশিন আছে অফিসে। এটা কোন অফিসে আছে আপনাদের? এটা আদাবর অফিসে আছে। এবার কৌশলে অফিসে গিয়ে মেশিন পরিদর্শন করার কথা বলতে অজুহাত দেখাতে শুরু করেন রাসেল। যে মুহূর্তে রাসেলের সঙ্গে ফোনে টিম সদস্যের আলাপ চলছিল, ঠিক সেই মুহূর্তেই টিমের আরেক ছদ্মবেশী সদস্য ঢু মারে আদাবরের সেই অফিসটিতে। টিম আন্ডারকভারের অনুসন্ধানী ভাগ্য যেন এবার কিছুটা সদয় হল। রাসেলের কথা মিথ্যা প্রমাণ করতে যেন খোলা পাওয়া গেল আদাবরের অফিস।
অফিসের ভেতরের অবস্থানরত জনৈক হুমায়ুন কবির নামক এক ব্যক্তির কাছে জানা গেল, সাবলেট ভাড়া নেওয়া অফিসটির একটি কক্ষে মাঝে মাঝেই বসেন রাসেল। একটু কৌশলে কথাবার্তা বলতেই পুরো অফিস ঘুরে দেখালেন হুমায়ুন কবির নামের সেই ব্যক্তি। প্রিয় দর্শক, গোপন ক্যামেরায় কাঁপা কাঁপা চোখে আপনারাও দেখুন, পুরো অফিসের কোথাও নেই সেই 8টি ওএমআর মেশিন কিংবা ব্যালট পেপার সংক্রান্ত স্ক্রিনিং মেশিনের অস্তিত্ব। অর্থাৎ প্রতিষ্ঠান নিয়ে রাসেল যে মিথ্যাচার করেছেন সেটা তার কথোপকথনেই স্পষ্ট। পুরো বিষয়টি সম্পর্কে এখন সবচেয়ে ভালো বলতে পারবে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। প্রথমে আমরা বিশ্ববিদ্যালয় রেজিস্ট্রারের সঙ্গে কথা বলি। ওপেন টেন্ডার দেওয়ার পরে সেখানে একটি মাত্র দরদাতা আবেদন করেছিল। আমরা ওয়ার্ক অর্ডার দিয়েছি একজনকে, যেহেতু আবেদনই করেছি, টেন্ডার পড়েছিল একজন। প্রশ্ন ওঠে, নির্বাচনের ব্যালট পেপার ছাপানোর সঙ্গে জড়িত দুটি প্রতিষ্ঠান নিয়ে এমন বিভ্রান্তি সৃষ্টির দায় আসলে কার? নির্বাচন পরিচালনার জন্য যে কমিশন গঠন হয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ে অবশ্য কমিশন নয়, এখানে একটা চিফ রিটার্নিং অফিসার এবং অন্যান্য রিটার্নিং অফিসার থাকেন। সম্পূর্ণ দায়িত্বটা নির্বাচন সুন্দর সুষ্ঠুভাবে পরিচালনা করার জন্য নির্বাচন সংক্রান্ত সংশ্লিষ্ট যাবতীয় কাজকর্ম পরিচালনার দায়িত্ব নির্বাচন কমিশনের। বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ অভিভাবক ভিসির সঙ্গে কথা বলার চেষ্টা করে টিম আন্ডারকভার, কিন্তু সেখানে আমরা ব্যর্থ হই। তবে কথা হয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ পরিচালকের সঙ্গে। এই সমস্যাটা তো মূলত এই ইনফরমেশন গ্যাপের কারণে হয়েছে, তাই না? কারণ আমাদের বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকেও তাদের সঙ্গে ওভাবেই হচ্ছে যে কথাবার্তা বলা হয়েছে, বিশ্ববিদ্যালয় হয়তো একটা আইনি পদক্ষেপ তাদের বিরুদ্ধে নিতে পারে আর কি। এখন প্রশ্ন হচ্ছে, অরক্ষিত ও অনিরাপদভাবে নীলক্ষেতে ব্যালট ছাপানো নিয়ে নিউজ 24-এর অনুসন্ধানী প্রতিবেদন নিয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের মন্তব্যই বা কি? বিশ্ববিদ্যালয় প্রশাসন এই রিপোর্ট অথবা এই রিপোর্টকে কেন্দ্র করে কোনো ধরনের মন খারাপ অথবা এটাও বিশ্ববিদ্যালয় প্রশাসন করছে না। এটা গতকালকে ভিসি ক্লিয়ার করছেন। আমি এই রিপোর্টকে হচ্ছে যে মানে সর্বোচ্চ একটা মার্কস দিব। বিষয়টি সম্পর্কে আরও ভালোভাবে জানতে আমরা যোগাযোগ করি একজন রিটার্নিং কর্মকর্তার সঙ্গে। ডাকসুর মতো নির্বাচনে কিভাবে ভূঁইফোড় প্রতিষ্ঠান কাজ পেল সে বিষয়েও তিনি প্রশ্ন তোলেন। এটা তো একটা টিম ওয়ার্ক, মানে আমার বক্তব্য দেওয়াটা আমি কমফোর্টেবল ফিল করছি না আর কি। মানে আমি কমফোর্ট ফিল করছি না, কারণ অ্যাড্রেস থাকবে না এরকম প্রতিষ্ঠান কেন আসবে? এটা মনে হয় মানে আমি যেহেতু প্রক্রিয়ার মধ্যে ছিলাম, আমাকে না নিয়ে অন্য কাউকে দিয়ে নিলে আপনার জন্য এটা মানে ভালো হয় আর কি। মিনি পার্লামেন্ট খ্যাত ডাকসু নির্বাচনের ব্যালট পেপার ছাপানোকে কেন্দ্র করে তৈরি হওয়া বিষয়গুলোকে কিভাবে দেখছেন জাতীয় নির্বাচন নিয়ে বিশ্লেষণ করা ব্যক্তিরা? ঢাকা ভার্সিটিতে এই অভিজ্ঞতা আছে যে কিভাবে এটা গোপনীয়তা রক্ষা করতে হয়। ব্যালটটাও তো ততটাই গুরুত্বপূর্ণ। কোনো আনরেজিস্টার্ড প্রতিষ্ঠান অথবা এমন যারা সিকিউরিটি মেনটেন করতে পারছে না বা প্রশ্ন উত্থাপিত হবে এমন কোনো জায়গায় তো কোনো ধরনের ব্যালটের মতন সেন্সিটিভ জিনিস দেওয়া তো একেবারে উচিত না। যারা ব্যবস্থাপনার দায়িত্বে ছিল কর্তৃপক্ষ, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ, তারাই এর জন্য দায়ী। তাই এই তদন্তের মাধ্যমে এগুলো নির্ধারণ করা দরকার কোন ব্যক্তির এই জন্য দায়িত্ব অবহেলা করেছে। তাদেরকে বিচারের আওতায় আনা উচিত এবং তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া উচিত। সংশ্লিষ্টরা বলছেন কোথাও না কোথাও গাফিলতি হয়েছে। একদিকে জালাল প্রেস বলছে তারা ব্যালট ছাপিয়েছে 96,000, অন্যদিকে মক্কা পেপার হাউস বলছে তারা কাটিং করেছে 88,000 পেজ। অথচ এমআরএম এর দাবি ব্যালট ছাপানো হয়েছে 86,243টি। এদিকে আনজা কর্পোরেশন লিমিটেড দাবি করছে তারা ব্যালট ছাপিয়েছে 1,53,000। এখন প্রশ্ন উঠছে, একই ব্যালট পেপার ছাপানোর ক্ষেত্রে হিসাবের গড়মিল কেন? বিশ্ববিদ্যালয় যেখানে বলছে নিয়ম মেনেই টেন্ডারের কাজ দেওয়া হয়েছে, সেখানে ওয়ার্ক অর্ডার ছাড়াই কিভাবে কাজ পেল এই ভূঁইফোড় প্রতিষ্ঠান? কেন অনিরাপদ অরক্ষিত অবস্থায় ভিন্ন ভিন্ন জায়গায় ছাপানো হলো ব্যালট পেপার? এর বাইরেও অতিরিক্ত ব্যালট ছাপানো হয়েছে কিনা তা নিয়ে আছে সন্দেহ। আরও প্রশ্ন উঠছে, দুটি ভিন্ন ভিন্ন কোম্পানির সরবরাহ করা ব্যালট একই কিভাবে হয়? ব্যালট ছাপানো থেকে শুরু করে শেষ কত ব্যালট বিশ্ববিদ্যালয় গ্রহণ করেছে? ভোট দেওয়ার পর কতগুলোই বা নষ্ট হলো? এ নিয়ে আছে বিস্তর সন্দেহ। এত আলোচনা সমালোচনা থাকার পরেও কেন ঢাকা বিশ্ববিদ্যালয় তাদের ভোটার লিস্ট আর ভোট প্রদানকারীদের তথ্য প্রকাশ করেনি, সেই প্রশ্ন থেকেই যায়।